ছুটির দিনে সারা দেশে জমজমাট ভোটের প্রচার। শহর পাড়া মহল্লার অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। উন্নয়ন প্রতিশ্রুতির বন্যা। এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র একটি দল। অভিযোগ তারেক রহমানের। ভোট ডাকাতির চেষ্টা রুখে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। এবারের ভোট হবে আগামীর সব নির্বাচনের মানদণ্ড, দাবি প্রধান উপদেষ্টার। যারা জিতবে তাদের সাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। ভারতের কূটনীতিক পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া দেশের জন্য অসম্মানজনক। নির্বাচনের পর স্বাভাবিক হবে সম্পর্ক, মত বিশ্লেষকদের। এবং দেশব্যাপী উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। শ্বেত শুভ্র সাজে বিদ্যা দেবীর আরাধনায় মুখর শিক্ষাঙ্গন মন্দির। আশীর্বাদ প্রার্থনা। ছুটির দিনে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে ভোটার টানার চেষ্টায় তারা। ঢাকায় প্রচারণায় নেমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপির প্রার্থীরা। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 10 দলীয় জোটের জনজোয়ারে ভয় পেয়ে আতঙ্ক ছড়াচ্ছে একটি দল। ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা থাকলে তা ভুলে যেতে হুঁশিয়ারি দেন। শুক্রবার ছুটির দিন সকাল থেকেই ভোটের প্রচারে নামেন ঢাকার অনেক প্রার্থী। কেরানীগঞ্জে প্রচারণা চালান ঢাকা 2 আসনে বিএনপির আমানুল্লাহ আমান। তার অভিযোগ, নির্বাচন বানচালের ষড়যন্ত্রে ফ্যাসিস্ট ও তার দোসররা। এরই অংশ হিসেবে কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি করা হয়েছে। যখনই একটি গোষ্ঠী ফ্যাসিস্ট এবং তাদের প্রেতাত্মারা দেখছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। দ্বিতীয় দিনে ভোটের প্রচারে নেমে ঢাকা 6 আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন বলেন, ঢাকার সব আসনে জামাতের জামানত বাজেয়াপ্ত হতে পারে। প্রতিশ্রুতি দেন, জয়ী হলে এলাকায় পরিকল্পিত উন্নয়নের। আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। সেটা জামাত হোক বা ইয়েই হোক, কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি, আমরা ভেসে আসি নাই। আর শাহজাদপুরে নির্বাচনী প্রচারণা চালান এনসিপির আহ্বায়ক ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তার অভিযোগ, জনজোয়ারে ভয় পেয়ে একটি দল আতঙ্ক ছড়াচ্ছে। এই নির্বাচনকে সফল করতে হলে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে 10 দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। পরে দলের নেতাকর্মীদের সাথে গণমিছিলে যোগ দেন নাহিদ ইসলাম। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ভোটের প্রচারে প্রতিদ্বন্দ্বী সমালোচনার পাশাপাশি নানা কৌশল নিচ্ছেন প্রার্থীরা। উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ধানের শীষের ভোট প্রার্থনা করছেন বিএনপির প্রার্থীরা। এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেলের অভিযোগ, সমালোচনার কিছু না পেয়ে তাদের নিয়ে ফতোয়া দিচ্ছেন একটি বড় দলের নেতা। পরকাল নষ্ট হয়, ক্ষমতার লোভে এমন কিছু না বলার আহ্বান তার। ভোটারদের মন জয়ে দ্বিতীয় দিনের প্রচারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। রাজশাহীর কাটাখালী ও কাপাসিয়া এলাকায় শুক্রবার সকালে গণসংযোগ শুরু করেন রাজশাহী 3 আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারা এগিয়ে নিতে ভোট চান ধানের শীষে। আর রাজশাহী 2 আসনে বিএনপির মিজানুর রহমান মিনুর পক্ষে নগরীর সাহেববাজারে প্রচারে নামেন নেতাকর্মীরা। বিএনপি সরকারি উন্নয়ন করে, বিএনপি সরকারের নিরাপত্তা নিশ্চিত করে। তাই আগামী দিনেও এই আশাতেই, এই ভরসাতেই রাজশাহীর মানুষ প্রস্তুত হয়ে গেছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, মিজানুর রহমান মিনুকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য। যে রাষ্ট্র অচল হয়ে গেছে, যে রাষ্ট্র অকার্য হয়ে গেছে, সেই রাষ্ট্র মেলার মতো যে 31 দফা, সেটার প্রতি ব্যাপক সাড়া। হবিগঞ্জ 3 আসনের গোপায়া ইউনিয়নে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী জিকে গাউচ। ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট চান ধানের শীষে। খুলনায় গণসংযোগে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, সমালোচনার কিছু না পেয়ে জামায়াতকে নিয়ে ফতোয়া দিচ্ছে একটি বড় দলের নেতা। এবার নির্বাচনে ইসলাম, জুলাই ও মুক্তিযুদ্ধের চেতনা এক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের একটা বড় দলের একজন নেতা লন্ডন থেকে মুফতির মতো হয়ে ফতোয়া জারি করেছে কাল, বলে জামাত ইসলামের লোকেরা কুফরি করতেছে, সারা দুনিয়ার দুর্নীতি করে তোমরা 5 বার এই দেশকে মানুষের কাছে কলঙ্কিত করেছে।
হাওয়া ভবন করেছিলে, যে হাওয়া ভবন ছিল দুর্নীতির আখড়া। আমরা তো সে কথা বলি না তোমাদের সম্মানের দিকে তাকিয়ে। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি, বিহার মণ্ডল মোহনপুর সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। মাদক, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে ভোট চান শাপলাকলিতে। আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। গত 1.5 বছরে আমি কিংবা আমার লোক বা 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের কেউ আপনাদের কাছে একটা পয়সার জন্য কোনো দেয়া নাই। বরিশালের প্রার্থীরা যাচ্ছেন ভোটারের দরজায়। বিএম কলেজ মাঠে পূজার মাঠ ঘুরে দেখার পাশাপাশি ভোটের প্রচার করেন বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী। জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার পরিবেশ থাকার যথেষ্ট কারণ আছে, কারণ এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট উদ্যোগ নিয়ে মাঠে আছে বলে মনে হচ্ছে না, এবং বিভিন্ন সময় বিভিন্ন মব ভায়োলেন্স সেগুলি নিয়ন্ত্রণে কিন্তু আমরা যথেষ্ট উদ্যোগ দেখছি না। এছাড়া অন্যান্য আসনগুলোতেও গণসংযোগ করছেন প্রার্থীরা। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। 15 বছর যেমন নিশিরাতে নির্বাচন হয়েছে, একইভাবে এবারও একটি দল ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট থেকে ঢাকায় ফেরার পথে রাতে কিশোরগঞ্জের ভৈরব ও নারায়ণগঞ্জের 2500 আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, রাষ্ট্র মেরামত করতে চাইলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটারদের সতর্ক করে বলেন, ষড়যন্ত্র শুরু হয়েছে, এবার তাহাজ্জুদের সময় উঠে প্রস্তুতি নিতে হবে এবং ফজরের নামাজ পড়েই ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। প্রচারের প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন তিনি। বৃহস্পতিবার দুপুর 12টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। সবশেষ নরসিংদী সমাবেশে বক্তব্য দিয়ে রাত 4টার কিছু পর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এর আগে বেলা 3টায় মৌলভীবাজার, সন্ধ্যা 6:15টায় হবিগঞ্জ, রাত 10:30টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত 12:15টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বক্তব্য দেন। শেষ কয়েকটি নির্বাচনী সমাবেশে ভোররাত পর্যন্ত নেতাকর্মীদের অপেক্ষা করিয়ে রাখার জন্য দুঃখ প্রকাশ করেন তারেক রহমান। এদিকে আজ বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের ভাসানটেকে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। গত 15 বছর যেমন আমির নির্বাচন হয়েছে, নিশিরাতের নির্বাচন হয়েছে, মনে আছে না? মনে আছে, আপনাদের ভোট দিতে দেয় না। ঠিক একইভাবে এইবার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে একটা দলে। পত্রিকার খবরে এসেছে, নিরীহ মা বোন যারা ভোটার গিয়ে তাদের আইডি, এনআইডি নাম্বার নিচ্ছে, গিয়ে তাদের ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। তাদেরকে বাংলাদেশের মানুষ 50 বছর আগেই দেখে ফেলেছে যে তারা কি জিনিস। কাজে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। জামায়াতের কাছে কোনো কার্ড নেই, দেশের মানুষই তাদের কার্ড। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড়ের নির্বাচনী জনসভায় তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানো হবে। উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় সুগার মিল মাঠে জামায়াত সহ 10 দলের এই নির্বাচনী জনসভা। শুক্রবার থেকে দলে দলে আসতে থাকেন নেতাকর্মী সমর্থকরা। বেলা 12:30টার দিকে এই আয়োজনে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভায় পঞ্চগড় 1 আসনের জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নির্বাচনে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক কারবারিদের বয়কট করতে হবে। আমাদেরকে ওই মানুষদেরকে বয়কট করতে হবে যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের বেলা মাদক ব্যবসার লাভের টাকার ভাগ নেয়। যারা দিনের বেলা নির্বাচনের আগের 2 মাস জনদরদী হয়ে উঠে, নির্বাচনের পরে 4 বছর 10 মাস হারিকেন ধরাও খুঁজে পাওয়া যায় না। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ষড়যন্ত্র করে উত্তরের এই জেলাগুলোকে বঞ্চিত করে রাখা হয়েছে, এবার পরিবর্তনের সময়। আল্লাহ যদি আপনাদের মূল্যবান ভোটে, ভালোবাসায়, সমর্থনে 10 দলের এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান যাতে সরকার গঠন করতে পারে, আমরা কথা দিচ্ছি শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবন ইনশাআল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে। আগামীতে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না জানিয়ে জামায়াত আমির বলেন, দেশের মানুষের বিপদের সময় পালিয়ে যায় না জামায়াত ইসলামী। ওই যে চুরি করে আমাদের 28 লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, ওগুলা ওদের পেটের ভিতরে হাত ঢুকে আমরা বের করে আনবো ইনশাআল্লাহ। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি,
আগামীতে প্রিয় দেশবাসী আপনাদেরকে ফেলে আমরা যাব না। জনসভায় বক্তারা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার দাবি জানান। বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের আজকের এই আয়োজনের মধ্য দিয়েই শুরু হয়েছে 10 দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী জনসভা। দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুরের জনসভার মধ্য দিয়েই শেষ হবে আজকের এই আয়োজন। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, পঞ্চগড়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় মাঝপথে অনেকটা হঠাৎ করে নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধন এনেছে কমিশন। দেশের ভেতরের পোস্টাল ব্যালটে সংশ্লিষ্ট আসনের চূড়ান্ত প্রতীকগুলোই শুধু থাকবে। এই পরিবর্তনের ফলে দেশের ভেতরের পোস্টাল ব্যালটের সব প্রতীক থাকছে না। বৃহস্পতিবার পরিচালনা বিধিমালার ওই সংশোধনীতে এসআরও জারি করে আইন মন্ত্রণালয়। ইসির দাবি, নির্বাচনী কাজের সুবিধার্থে এসব সংশোধনী আনা হয়েছে। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ মন্তব্য করেন তিনি। বলেন, সরকার একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। এ সময় মার্কিন রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে জানান, নির্বাচনে যে দলই জয়ী হবে তাদের সাথে যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী। শ্রম আইনের সংস্কার, প্রস্তাবিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। ভারতের নন ফ্যামিলি পোস্টিং হিসেবে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া বাংলাদেশের জন্য অসম্মানজনক বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে নিরাপত্তার স্বার্থে এমন ঘটনা অস্বাভাবিক নয় বলেও মত তাদের। এতে এখনই দুই দেশের সম্পর্ক নিয়ে শেষ সিদ্ধান্তে আসার কিছু নেই। বাংলাদেশ ভারত সম্পর্কের উত্তেজনার পারদ কেবলই উঠছিল। সবশেষ ক্রিকেট নিয়ে সম্পর্ক যখন চরম বৈরী, তারই মধ্যে আসে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার খবর। বিশ্লেষকরা মনে করেন, নন ফ্যামিলি পোস্টিং বিষয়টি যে কোনো দেশের সম্মানের জন্য ক্ষতিকর। এর মাধ্যমে বাংলাদেশকে আফগানিস্তান বা সুদানের মতো দেশের ক্যাটাগরিতে ফেলা হলো। ডিপ্লোমেসিতে নন ফ্যামিলি পোস্টিংগুলি বলতে বোঝায় সেই সব জায়গায় যেখানে আসলে কনফ্লিক্ট খুব বেশি। ভারতীয় সরকার যেটা বাংলাদেশের ক্ষেত্রে করেছে, এটাকে সাধারণত বলা হয় সি ক্যাটাগরির দেশ। বা বাংলাদেশে এই মুহূর্তে ল অ্যান্ড এনফোর্সমেন্টের জায়গাটা হয়তো দুর্বল তারা মনে করছেন। যে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের প্রভাব তো পড়বেই, এবং সেই প্রভাবটা কাটিয়ে ওঠার জন্য যেই ধরনের ডিপ্লোম্যাটিক তৎপরতার দরকার, সেটা আমার মনে হয় অনেক সময় লাগবে, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে কী ধরনের পরিবর্তনগুলি আসে। এই ঘটনা শুধু ভারতের ক্ষেত্রে নয়, অন্যান্য দেশও বাংলাদেশ ভ্রমণের সতর্কতা দিয়েছে এর আগে। তাই এটা খুব নতুন কিছু নয় বলে মত তাদের। বেশ কতগুলো দেশ কিন্তু এমনিতেই কি বলা হয় তার নাগরিকদের যাওয়ার ব্যাপারে সতর্ক করেছে, কিন্তু এমনকি কানাডাও কিন্তু অ্যালার্ট দিয়ে রেখেছে, আমেরিকাও কিন্তু অ্যালার্ট দেওয়া আছে। এগুলো বিভিন্ন এমবাসির ওয়েবসাইটে গেলে কিন্তু পাওয়া যায়। বাড়তি নিরাপত্তা নিচ্ছে, যেটা অন্য এমবাসিও কিন্তু বাড়তি নিরাপত্তা নেয়। ভারত করেছে বলে হয়তো আজকে আলোচনা হয়তো বেশি হচ্ছে, কিন্তু আমার মনে হয় না যে এটা ব্যতিক্রম। ভারতবর্ষের এই স্টেপ দেখে হয়তো বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস এবং বিভিন্ন আদার ইন্টারন্যাশনাল গভর্নমেন্টসরা এটা ভাবতে বাধ্য হবে যে বাংলাদেশে তাদের রাজনৈতিক যে পরিস্থিতিটা যেভাবে অবনমিত হচ্ছে, যে কোনো মুহূর্তে বাংলাদেশে আবার আরেকটা সিভিল ওয়ার হতে পারে। তবে নির্বাচনের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে বলেই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারতও এখন বলছে যে পিপল সেন্ট্রিক সম্পর্ক করবে। তাহলে ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 255 কুমিল্লার সাথে।
স্বাগত জানাচ্ছি CSRM-DBC ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 7 আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করব আগামী নির্বাচনে তিনি কতটা প্রস্তুত রয়েছেন, কি ভাবছেন। স্বাগত আপনাকে CSRM-DBC ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু দল থেকে আপনি মনোনীত প্রার্থী, এখানে আপনাকে বেছে নিয়েছে দল, পাশাপাশি সাধারণ জনগণ আসলে বেছে নেবে কিনা ধানের শীষকে? ইনশাল্লাহ, আমি তো 6টা নির্বাচন সারা জীবনে করছি, 4টা নির্বাচনে আমি বিজয়ী হয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম এবং তার হাত ধরেই আমার জাতীয় রাজনীতিতে পদার্পণ। তার মনোনীত প্রার্থী হিসাবে আমি বিজয়ী হয়েছি। ম্যাডাম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছি। এখন ইনশাল্লাহ তারেক রহমান সাহেবের মনোনীত বিএনপির প্রার্থী হিসাবেও বিজয় লাভের প্রত্যাশা করি। সেটা তো আসলে জনগণের ভোটের মাধ্যমে আপনি বিজয়ী হবেন, সেটা কতটা নিশ্চিত হচ্ছেন? কি করেছেন এই আসনটার জন্য, কি করবেন এই আসনের জন্য? আমি ইনশাল্লাহ শতভাগ নিশ্চিত, কারণ আমি আমার জীবদ্দশায় আমার যাত্রা শুরু থেকে আমি সর্বপ্রথমে রেদওয়ান আহমেদ কলেজ, তারপরে আমার এলাকার বিভিন্ন প্রয়োজনীয় জায়গাগুলোতে 3টা কলেজ, 7টা হাই স্কুল, 2টা গার্লস হাই স্কুল এবং অনেকগুলো প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও বিভিন্ন সময় যখন আমি ক্ষমতায় ছিলাম আমার নিদর্শনযোগ্য অনেক অবকাঠামো আমার চান্দিনা উপজেলাতে ইনশাল্লাহ নির্মাণ করতে পেরেছি। বড় বড় সংযোগসহ আন্তঃজেলা, আন্ত উপজেলা এবং আন্ত ইউনিয়ন, আন্ত গ্রোথ সেন্টার, আন্তঃগ্রাম, এই সমস্ত জায়গাগুলোতে একটা প্রোগ্রামের মাধ্যমে আমি আমার জীবদ্দশায় বিভিন্ন সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে সক্ষম হয়েছি। আর জনগণের সাথে আমার যে সম্পর্ক, আমাকে সবাই কর্মী বান্ধব হিসাবেই চান্দিনা উপজেলাতে জানে এবং আমার কর্মীরা আমাকে এখন পর্যন্ত অনেকেই ছেড়ে যায় নাই। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে মনোনয়ন দিয়েছে। এই জায়গাতে যারা এই মধ্যবর্তী সময়ে বিএনপি করত, তারা এই পুরা কমিটিটাকে একটা পারিবারিক কমিটি করে রাখছে। তো এখানে এই যে কমিটির লোকজন আমাকে কেউ সমর্থন দেয় নাই। সমর্থন না দিলেও জনসমর্থন নিয়ে আমি অনেক অগ্রগামী এবং বিএনপির প্রার্থী যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তিনি যদি মনে করে থাকেন যে তার কমিটির লোকদের সবার উদ্যোগে তিনি অনেক দূর এগিয়ে যাবেন, সেটা করতে পারবেন না, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে ওনাকে বহিষ্কার করেছে। আমি আশা করি তার করা যে কমিটিগুলো আছে সেগুলোও অনতিবিলম্বে বিলুপ্ত করে দিবে। সেক্ষেত্রে আসলে কতটা প্রচারের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা সাংগঠনিকভাবে, যেহেতু আপনি বলেন যে বাধাগ্রস্ত হচ্ছেন? না, সাংগঠনিকভাবে আমি বাধাগ্রস্ত হচ্ছি মানে ওই তারা তো বিএনপি নাম দিয়ে এখনো কাজ করে, যে বিএনপির মার্কা আপনার ওই ওদের মার্কা এইভাবে প্রচার করে। তো সাধারণ মানুষ তো জানে যে বিএনপির মার্কা হলো ধানের শীষ, বিএনপির মার্কা তো অন্য কোনো জিনিস হইতে পারে না। তো যারা ওই বিএনপিতে ছিল তারা তো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করে, তারা তো দলের রাজনীতি বা দেশের মঙ্গলের জন্য রাজনীতি করে না। তারেক রহমান সাহেবের নির্দেশ অমান্য করে যেই ব্যক্তি স্বতন্ত্র নির্বাচন করতে পারে তার পক্ষে বিএনপির লোকরা থাকবে, এইটুকু আমি মনে করি না। সেক্ষেত্রে অন্যান্য দলের প্রার্থীরা তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, বিভিন্ন ফুলঝুরি নিয়ে মানুষের দোরগোড়ায় যাচ্ছেন, ভোট চাইছেন। আপনি কি কোনো ধরনের ব্যতিক্রম কোনো পরিকল্পনা আছে কিনা এই আসনটা নিয়ে? আমার ব্যতিক্রম পরিকল্পনা মানে আমি তো লোকজনের সাথে দীর্ঘ 47 বছর যাবৎ প্রথম সংসদ সদস্য যখন 79-তে নির্বাচিত হই আমি আছি। ইতিমধ্যে আমার নেতাকর্মী সকলকেই আমি অনুরোধ করেছি যার যার কেন্দ্রভিত্তিক গ্রামগুলোতে সকল পুরুষ মহিলাদের সাথে তারা যাতে যোগাযোগ করে, যারা আমার রিপ্রেজেন্টেটিভ আছে ওই প্রতিনিধিরা সমস্ত জায়গাতে ভোটটা কিভাবে দিবে, সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে কিভাবে গিয়ে আমার পক্ষে ভোট কাস্ট করবে, সেই সমস্ত বিষয়ে আমার নেতাকর্মীরা মোটামুটিভাবে সব জায়গাতে গিয়ে সবাইকে একটা প্রশিক্ষণের মতো দিচ্ছে। জামাত ইসলামের প্রার্থী নাই, এখন জামাত ইসলামের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি কিন্তু সমাজে তেমন পরিচিত কোনো ব্যক্তি না। এই সমাজের পরিচিতিরও খুব ইম্পর্টেন্ট নির্বাচনের জন্য। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টা থাকছে। ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ে সঙ্গে থাকুন CSRM-DBC ইলেকশন এক্সপ্রেসের। জ্ঞান, সুর আর সৃষ্টির দেবীর আরাধনায় সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে চলছে বিশেষ আয়োজন। ঢাকের তালে আর হলুদ সাদা সাজে উৎসবের আবহ চারপাশে। জ্ঞান ও প্রজ্ঞার প্রার্থনায় অংশ নিচ্ছেন শিক্ষার্থী ও ভক্তরা। জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাঙ্গণে মণ্ডপে মণ্ডপে চক্ষুদানের মধ্য দিয়ে দেবীর উন্মোচন হয়। বিদ্যা, বুদ্ধি আর সৃষ্টিশীলতার দেবী সরস্বতীর আরাধনায় এখন উৎসবমুখর পরিবেশ।
সকাল থেকেই শিক্ষার্থী, শিক্ষক ও ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ফুল আর অঞ্জলি দিয়ে জানাচ্ছেন শ্রদ্ধা, করছেন প্রার্থনা। অঞ্জলি নিয়ে ছবি টবি তুলবো, তারপর ঘুরবো ফিরবো, প্রসাদ নিব। প্রতিবারই আসা হয়, ভালো লাগে। এটা একটা অনুষ্ঠান নয়, এর মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের একটা সম্প্রীতির আলোকে আমরা দেখতে চাই। যে সরস্বতী পুজোয় সবার মনের মধ্যে জ্ঞান, সমৃদ্ধি, শ্রী এটা বৃদ্ধি করবে। বাবা মায়ের হাত ধরে এসেছে শিশুরাও। বিদ্যার দেবীর চরণে প্রথম অক্ষর লেখার মধ্য দিয়ে কারো কারো শুরু হচ্ছে শিক্ষা জীবন। ছোটবেলায় আমার হাতে খড়ি আমার বাড়ির পুরোহিতের মাধ্যমে হয়। জাপানিজ স্টাডিজ ডিপার্টমেন্টে, আসলে আমার ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টে ওর হাতে খড়ি দিব। আমার ফ্যামিলিকে নিয়ে এখানে ঘুরতে আসি। শিক্ষার্থীরা বলছেন, বিনাপানি দেবীর আরাধনা উপলক্ষে সরস্বতী পূজা ধর্মীয় সহাবস্থানের দৃষ্টান্ত হয়ে আসে তাদের কাছে। খেজুর কাটা, একটু জিভে দেওয়ার রিচুয়াল আছে, আবার আপনার হলুদ দিয়ে স্নান করার রিচুয়াল আছে। এখানে অন্যরকম মজা, বাড়িতে অন্যরকম মজা, অবশ্যই মিস করছি তাদের। ঢাকা সহ সারা দেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যার দেবীর আরাধনায় আজ উৎসব মুখর জগন্নাথ হল। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর বৈচিত্র্যময় আয়োজনে সরস্বতী পূজা পরিণত হয়েছে সম্প্রীতির এক অনন্য মিলন মেলায়। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, জগন্নাথ হল, ঢাকা। বাণী অর্চনা আর বিদ্যাদেবীর আরাধনায় সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। চট্টগ্রামে নানা রঙে ঢঙে জমে উঠেছে সরস্বতী পূজার উৎসব। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন শিক্ষার্থীরা। বিদ্যা ও সঙ্গীতের দেবীর কৃপা প্রার্থনায় নগরীর জেএমসেন হলে সাজানো হয়েছে 15টি মণ্ডপ। ভোর থেকেই যেখানে বাণী অর্চনা, আরতি আর পুষ্পাঞ্জলিতে মুখর শিক্ষার্থীরা। এছাড়া নাটোর, গোপালগঞ্জ, মাদারীপুর সহ প্রতিটি জেলা উপজেলায় উদযাপিত হচ্ছে এই পূজা। মণ্ডপে মণ্ডপে ভক্তিমূলক গান, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি সহ নানা আয়োজন। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবাইকে জানাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আমরা এখানে আজকে অঞ্জলি গ্রহণ করতে এসেছি। মা সরস্বতী দেবী বিদ্যার দেবী, তার আশীর্বাদ প্রার্থনায় দেশ ও শান্তির মঙ্গল কামনার জন্য তারা প্রতিটি স্কুলে পূজা অর্চনা হয়। এবার নিরাপত্তা চাদরে আচ্ছাদিত এই প্রতিষ্ঠানটি অনেক ছাত্রীদের আগমন করছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও কমে গেছে তাপমাত্রা। শৈত্যপ্রবাহ বইছে দেশের 3 জেলায়। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে 9.8 ডিগ্রি সেলসিয়াস। প্রায় এক সপ্তাহ ধরে সারা দেশে তাপমাত্রা বাড়ছিল, তবে বৃহস্পতিবার থেকে কমতে শুরু করে। আজ শৈত্যপ্রবাহ বইছে গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ে। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সকাল থেকে সূর্যের দেখা মিললেও হিম শীতল বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সেই সাথে বাড়ছে ঠান্ডা জনিত রোগ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার তাপমাত্রা মোটামুটি একই রকম থাকতে পারে, তবে এর পরদিন থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে নতুন জোট গঠন করলেন ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বোর্ড অফ পিস। তবে জাতিসংঘকে পাশ কাটিয়ে ট্রাম্পের এই নতুন উদ্যোগ বিশ্ব কূটনীতিতে বিভাজন বাড়াবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সুইজারল্যান্ডের দাভোসে উদ্বোধন হলো বোর্ড অফ পিস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, প্রাথমিকভাবে গাজার যুদ্ধবিরতি টিকিয়ে রাখাই এই বোর্ডের মূল লক্ষ্য, তবে ভবিষ্যতে এর পরিধি আরও বাড়বে। যুক্তরাষ্ট্র ছাড়াও আর্জেন্টিনা, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের মতো দেশগুলো এই বোর্ডে যোগ দিয়েছে। তবে ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্ররা এখনও এই জোটে ভিড়ছে না। অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করলেও ফিলিস্তিনের কোনো প্রতিনিধি দেখা যায়নি। একবার এই বোর্ড পুরোপুরি গঠন হয়ে গেলে আমরা যা চাইবো তাই করতে পারবো। তবে আমরা জাতিসংঘের সাথে সমন্বয় করে কাজ করব। জাতিসংঘের বিপুল সম্ভাবনা থাকলেও এতদিন তা পুরোপুরি কাজে লাগানো হয়নি। ট্রাম্প জানান, এই বোর্ডের স্থায়ী সদস্য হতে হলে প্রতিটি দেশকে দিতে হবে $1 বিলিয়ন বা $100 কোটি। রাশিয়া জানিয়েছে তারা বিষয়টি বিবেচনা করছে। তবে ট্রাম্পের এই উদ্যোগকে অনেকেই জাতিসংঘের বিকল্প বা প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করছেন, এটি বিশ্বের অন্যান্য সংঘাত নিরসনেও উদাহরণ সৃষ্টি করবে।
গাজায় হামাসকে নিরস্ত্রীকরণ এবং দীর্ঘমেয়াদী শান্তি ফেরানোই এই বোর্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ট্রাম্পের নেতৃত্বে এই নতুন মেরুকরণ বিশ্ব রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়। ডিবিসি নিউজ ডেস্ক। পঞ্চগড়ের পর দিনাজপুরে 10 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এবং জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থীর জনসভায় কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। বেশি ফসল উৎপাদন করছে, আমরা হাড় ভাঙা পরিশ্রম করি, কিন্তু আমাদের জমিতে সেই ফসল ফলে না। আমরা চাই উত্তরবঙ্গ হোক আমাদের কৃষি শিল্পের রাজধানী। আমরা সেই শিল্পই এখানে গড়ে তুলব ইনশাআল্লাহ। কৃষিকে আর পুরানো ধাঁচা এখানে চালানো হবে না। এখানে কৃষিকে আধুনিকায়ন করে আধুনিক লজিস্টিক সরবরাহ করে ন্যায্য এবং স্বল্প মূল্যে কৃষকের হাতে তুলে দিয়ে আমরা এই জমির উৎপাদন বাড়িয়ে তুলব। বলবেন যে কিছু কিছু উৎপাদন করার পরে ওটারই তো সঠিক বাজার মূল্য পাই না, আবার সংরক্ষণের অভাবে অনেক সময় আমাদের উৎপাদিত ফসল ধ্বংস হয়ে যায়। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ফসলের ন্যায্য মূল্য ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে এবং ফসল এবং সবজির সংরক্ষণও নিশ্চিত করা হবে। জায়গায় জায়গায় সংরক্ষণাগার ঘরে তোলা হবে, তাহলে সারা বছর বাংলাদেশের মানুষ স্বস্তির সাথে ন্যায্য দামে, কমেও নয় বেশিতেও নয়, তারা সেই কৃষি পণ্যগুলা পাবেন। কারা করবে এটা? যারা মানুষের তকদির নিয়ে টানাটানি করে তারা, নাকি যারা আল্লাহকে ভয় করে মানুষের আমানত রক্ষার জন্য সদা ভীত সন্ত্রস্ত থাকে তারা? যারা আল্লাহকে ভয় করে তারাই করবে ইনশাআল্লাহ। দিনাজপুরের মানুষ শিক্ষিত এবং ভদ্র, এইখানে কোনো চাঁদাবাজি হয় না। ও মা, এখানেও হয়? শিওর? আরো বেশি? বেশি না কম? আচ্ছা, এটাও বাদ দিলাম, হয় এটা ধরে নিলাম। ছাতাবাজিকে ভালোবাসেন যারা, তারা একটু হাত তুলেন দেখি। ছাতাবাজের বন্ধু হতে যারা রাজি, তারা একটু হাত তুলেন। আসলে ছাতাবাজরা এত জ্বালাইছে, কোন জায়গায় হাত তুলবে আর কোন জায়গায় নামাবে অনেকে সেটাই টের পাচ্ছে না। ছাতা নিয়ে মানুষকে দিশাহারা করে ফেলেছে। পিঠাপুলির একটা দোকান নিয়ে আমার একটা মা বসেছে রাস্তার পাশে ফুটপাতে, ছোট্ট একটা ভ্যানের উপরে, সেইখানে আসে চাঁদা ছয়। লজ্জা হয় না? এই মাকে আমার দেশ এখনো সম্মানিত করতে পারেনি। পেটের কুতার জ্বালায় ক্ষুধা নিবারণ করতে নিজের ঘরে হাতের তৈরি জিনিসগুলো নিয়ে এখানে এসেছে বাচ্চাদের মুখে একটু খাবার তুলে দেবে, তুমি এসে ডাকাতের মতো সেখানে অংশ বসাও। লজ্জিত আমরা, লজ্জিত বাংলাদেশ। এই লজ্জার হাত থেকে বাংলাদেশকে আমরা উদ্ধার করতে চাই। ইনশাআল্লাহ আমরা পারবো, কারণ আমরা ঘোষণা করেছি চাঁদা আমরা নেই না এবং কোন চাঁদাবাজকে আমরা চাঁদা নিতে দেব না। যারা নেয় না তারাই কথা বলতে পারবে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।